জমজমাট ঈদের বেচাকেনা, করোনার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ঈদ, করোনায় বাড়তি সতর্কতা। ইসরায়েলি বোমা মাথায় গাজাবাসীর নিরানন্দ ঈদ, 17 শিশু সহ নিহত বেড়ে 69 জন, পাল্টা হামলা হামাসের। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছে মানুষ, তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেক কম। যাত্রী কম থাকায় ভাড়াও কিছুটা কমেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। জরুরি কাঁচামাল পরিবহনের স্টিকার লাগানো মালবাহী এ গাড়িটি এখন যাত্রীবাহী পরিবহন। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঈদ করতে এভাবেই ঢাকা ছাড়ছেন শত শত মানুষ। দেশে বাপ মা আছে না, তাদের সাথে ঈদ করতে হবে না, টাকা দেখা লাগবে না। এক বছর হলে বাড়িতে জানি আমরা, বাড়িতে ফ্যামিলি আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাপ মা আছে, সবাইরই তো দেখতে যাওয়া লাগে। এক দরকারের জন্য যাচ্ছি, ছেলে আছে বাইফেল, আমি থাকি ধানমন্ডি। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, আমিনবাজার সহ ঢাকা ছেড়ে যাওয়ার বিভিন্ন পয়েন্টে যাত্রীর চাপ বেশ কম। সব রাতে নাইটে চলে গেছে, আজকে যাত্রী নেই, আচ্ছা সব পুরো ফাঁকা। আজকে কালকে কালকে চলে গেছে। আজকে যে আমরা গাড়ি নিয়ে বাড়ি চলে যাব, খাইলা গাড়ি নিয়ে যাইতে হইতেছে, কোনো যাত্রী নাই, প্রশাসন লোকও দাঁড়াবার দিতেছে না, আমরা যাত্রীও পাইতেছি না। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এসব বাসে সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না কেউ। তবে গাবতলীতে কিছুটা নজরদারি দেখা যায় পুলিশের। আগে ঢুকতে দিত, স্ট্যান্ড ঘুরতে দিত, আর এখন মনে আজকে ঈদের লেগে দিকে ঢুকতেছে। মানে আমাদের ভিতর যে একটা সচেতনতা বা একটা কি বলবো, যে একটা মিনিমাম স্বাস্থ্যবিধি এটা নাই। আব্দুল্লাহপুর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কোনো আন্তজেলা বাস যদি ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে আবার ইউটার্ন করে ঢাকার ভিতরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর বাইরে থেকে কোনো বাস আমাদের দৃষ্টিতে আসে নাই। এদিকে গণপরিবহন স্বল্পতায় অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করে রওনা হচ্ছেন দূরের গন্তব্যে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়কের পরিস্থিতি জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজ যাত্রীর চাপ কেমন দেখছেন? ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে, এমনটি আমরা জেনেছি। গাবতলী থেকে তো উত্তরাঞ্চলের দূরপাল্লার বাসগুলো ছাড়ে, কি চিত্র দেখেছেন আপনি? দেখুন, সকালে যে ধরনের যাত্রীর চাপ ছিল সেই চাপ এখন কমে আসছে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমে আসছে। আর গত দিনের তুলনায় কিন্তু যাত্রীর চাপ অনেক কম। আজকে যারা গন্তব্যে রওনা হয়েছেন তারা অনেকটা বলা চলে গত কয়েকদিনের তুলনায় অনেক ভোগান্তি কম, কারণ এখানে গত কয়েকদিন যে চিত্র দেখেছি, মানুষের মধ্যে যে পরিমাণ যাত্রী ছিল সেই তুলনায় কিন্তু পরিবহন ছিল না। কিন্তু আজকে চিত্রটা পুরোটাই উল্টো, কারণ এখানে আমরা যে বিষয়টি আজকে দেখতে পাচ্ছি যে যারা আসছেন তারা ট্রাক, পিকআপ, মিনিবাস, মাইক্রোবাস যা পাচ্ছেন তাতে কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে পারছেন, এবং গতকালকের তুলনায় আজকে ভাড়া অনেকটা কম, এটি যাত্রীরাও বলছেন এবং এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারাও বলছেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে যাত্রী উঠছে, এটি উত্তরবঙ্গে যাবে। এখানে গতকালকে যেখানে ১,১২০০ টাকা পর্যন্ত ভাড়া নিয়েছিল, আজকে সেখানে ৫ থেকে ৬০০ বা ৭০০ টাকায় যাত্রী বহন করছে। যদিও আমরা দূরপাল্লার যেসব যাত্রী আছে তাদেরকে, অধিকাংশ যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি তারা ট্রাকে করে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছেন, এবং পিকআপ অর্থাৎ মালবাহী যেসব গাড়ি রয়েছে সেসব করেই তারা তাদের গন্তব্যে রওনা হচ্ছেন। আর কাছের যেসব গন্তব্য রয়েছে সেসব গন্তব্যে কিন্তু আমরা দেখছি যে ভেঙে ভেঙে, অর্থাৎ অটোরিকশা বা সিএনজি যে যা পারছে তাতেই তাদের গন্তব্যে যাত্রা করছেন। আর একটি বিষয় হচ্ছে যে গতকালকে আমরা যে চিত্র দেখেছিলাম, এখানে ট্রাক, মাইক্রোবাস বা পিকআপ যাই এসে ভিড়ত সাথে সাথেই কিন্তু ভরে যেত, অর্থাৎ যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে সে চালক বা পরিবহন সংশ্লিষ্টদের। কিন্তু আজকের চিত্র
অনেকটাই ভিন্ন এবং এখন পর্যন্ত পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তাদের যে ধারণা ছিল ঈদের আগের দিন আজকে যাত্রীর চাপ অনেক থাকবে, কিন্তু সেই হিসেবে যাত্রীর চাপ নেই। এবং আমি এখন গাবতলী আমিনবাজারের যে চিত্র দেখাচ্ছি, অন্য ঢাকার যেসব পয়েন্ট রয়েছে প্রবেশমুখ আবদুল্লাহপুর, যাত্রাবাড়ি, সেখানেও গিয়েছি, সেখানেও কিন্তু একই ধরনের চিত্র দেখেছি। যাত্রীর চাপ অনেক কম এবং যারা গন্তব্যে রওনা হচ্ছেন তারা অনায়াসে যেতে পারছেন। যদিও অনেক পয়েন্টে আমি দেখেছি যে দূরপাল্লার বাস চলাচল করছে এবং আন্তজেলা বাস বন্ধ থাকলেও এক জেলার বাস আরেক জেলায় চলাচলেও একটি নিষেধাজ্ঞা আছে, সেটিও কিন্তু মানা হচ্ছে না। এটিও দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদ ছুটিতে ঘরমুখী মানুষের তেমন চাপ নেই বিভিন্ন মহাসড়কে, নেই যানবাহনের দীর্ঘ সারি। সকাল থেকেই মহাসড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছু যানবাহন চলাচল করলেও কোথাও নেই যানজট। বিভিন্ন পাড়া মহল্লা থেকে দূরপাল্লার গাড়িতে রওনা হচ্ছেন অনেকে। উত্তরবঙ্গগামী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অনেকটাই ফাঁকা, স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। মাইক্রোবাস, পিকআপ ভ্যান সহ ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছেন মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বিভিন্ন ধরনের গাড়ির চাপ থাকলেও নেই যানজট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ। ঢাকা চট্টগ্রাম রুটে যানবাহন সংকটে মহাসড়কের কুমিল্লা অংশে রয়েছে অপেক্ষমান যাত্রীদের জটলা। এছাড়া কাঁচপুর, মেঘনা ব্রিজ ও দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রয়েছে যানবাহনের চাপ, তবে ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে স্বাভাবিক। ঈদের সময় তো একটু হবে, ঝামেলা হবে, লোকজন বাস পাইতেছে না, তারপর কিছু কিছু লোকজন হাইডা আসতে আসছে, আপনার গাড়ি পাইতেছে না। গ্রামের মুখে ছুটে যাচ্ছে যত বাধা, তারপরে ট্রাকে করে বাসে করে যেমনি পারছে এমনি হাইটে যাচ্ছে। মেট ফ্যাক্টরি কলকারখানা বন্ধ, তো লোকজন কি করবে ঢাকা শহর থেকে? এই খাবার দেবে কে লোকজনকে? এই যে জনগণের এই দুর্ভোগান্তি করলো সরকারে, এটাকে ভালো করলো। তো এখন যে জনগণ আসতেছে, এগুলা কি থামায় রাখতে পারছে সরকার? মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আজও ভিড় রয়েছে ঘরমুখী মানুষের। সকাল থেকেই নানা উপায়ে ঘাটে জড়ো হচ্ছেন তারা। তবে গত কয়েকদিনের তুলনায় আজ চাপ কিছুটা কম। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও একই অবস্থা। শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে চলাচল করছে সবগুলো ফেরি, এতে যাত্রী ভোগান্তিও কমেছে। দুই ঘাটেই সকালের দিকে যাত্রীর ঢল নামলে নিষেধাজ্ঞা অমান্য করে ঘাট এলাকা ছেড়ে যেতে দেখা যায় যাত্রীবাহী ট্রলার। নেওয়া হয় অতিরিক্ত যাত্রী। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হয়, নজরদারি বাড়ানো হয় ঘাট এলাকায়। যাত্রীরা জানান, যানবাহন না থাকায় অনেকে এই দীর্ঘ পথ হেঁটে পৌঁছান ঘাট এলাকায়। কয়েক দফা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। তবে শিমুলিয়ার চেয়ে যাত্রীর চাপ কিছুটা কম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় নদী পারাপারে তেমন সমস্যা হচ্ছে না। অনেক কষ্ট করে আইছি, রাস্তাঘাটে জাম, সিএনজিতে আইছি, বাইকে আইছি, অটো আইছি, এভাবে কষ্ট করে আইছি বাচ্চা নিয়ে। এখন তো অবস্থা খুবই খারাপ, যাইতেছি, তারপর বাড়িতে যাবো, সবার সাথে দেখা হইব, ওইটাই। আসছি ভাই অনেক কষ্ট করে ভাই, পুলিশে মনে হয় 50 বার আটকাইছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, গত কয়েকদিনের তুলনায় আমরা দেখলাম যে সড়কে আজকে যাত্রী চাপ বেশ কম, যানবাহনের চাপও কম। ঘাটের পরিস্থিতি আজকে কি, মানুষের চাপ কেমন দেখছেন? যেহেতু সব জায়গায় কম, সেহেতু পাটুরিয়া ঘাটেও যাত্রী চাপ কম। আপনাকে যদি দেখাই যে গত আজকে 11টা থেকে অর্থাৎ 1টা পর্যন্ত কোনো যাত্রী ছিল না পাটুরিয়া ঘাটে। তবে 1টা থেকে 2টা পর্যন্ত প্রচুর মৌসুমী বৃষ্টি এখানে হয়েছে, ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে আপনি জানেন নদী উত্তাল, এই উত্তালে প্রচন্ড ঢেউ সৃষ্টি হয়েছে, যে কারণে এখন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রেখেছে। যেটা বলেছেন যে নৌযান দুর্ঘটনা এড়ানোর কারণেই তারা 20 মিনিট যাবত ফেরি চলাচল বন্ধ রেখেছে। তবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি চলে গেলে এবং এই যে যে ঢেউ দেখতে পাচ্ছেন, পদ্মার ঢেউ, এই ঢেউ কমে গেলে হয়তো এই যে ফেরি চলাচল শুরু হবে। আপনাকে দেখাই যে 3 ঘন্টা কিন্তু ওই পাটুরিয়া ঘাটে কোনো যাত্রী ছিল না, এখন যাত্রীর চাপ শুরু হয়েছে। হয়তো এরাই এতক্ষণ হয়তো মহাসড়কে, তারা ঢাকারিচা মহাসড়কে বিভিন্নভাবে আসতে শুরু করেছিল, তো সেই চাপটা এখন পাটুরিয়া ঘাটে পড়তে শুরু করেছে, যে কারণে আমার বাম পাশে যে খান জাহান আলী ফেরিটি আছে, সেই ফেরিটি দেখতে পাচ্ছি কোনো যানবাহন না থাকার কারণে শুধু যাত্রী
দিয়ে কিন্তু এটিকে ভরা হচ্ছে। আর আমার ডান পাশে যে ফেরিটি দেখতে পাচ্ছেন আমানত শাহ ফেরি, সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এখন আমি যে কেটা ফেরির ওপরে বসে কথা বলছি, এটিও বন্ধ করে রাখা হচ্ছে। আমার ডান পাশে আরো কিছু ফেরি কিন্তু যাত্রী না আসার কারণে বন্ধ করে রাখা হয়েছে। আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি এখানকার উপমহাপরিচালক জিল্লুর রহমান, তিনি যেটা বলেছেন যে গত এই 3 দিনে প্রায় 5 লাখেরও বেশি যাত্রী কিন্তু পাটুরিয়া ঘাটে তারা তাদের বাড়িতে গেছেন ঈদ করার জন্য, এবং যে এই কারণে হয়তো আজকে যাত্রীর চাপটা অনেকটা কম। কিন্তু তিনি যেটা বলেছেন যে তাদের বহরে 16টি ফেরি রয়েছে ছোট বড়, তো যতই যাত্রী চাপ হোক তারা এটা সামাল দিতে পারবেন। যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই তারা পারাপার করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনাকে বলে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বর বিষয়টা যদি একটু জানিয়ে রাখি, তো এখানে এই ঘাটে সামাজিক দূরত্বর কোনো বালাই তো মানছেন না, কোনো স্বাস্থ্যবিধি নেই। যেভাবে পারছেন সেভাবে গাদাগাদি করে ফেরিতে উঠছেন, চলে যাচ্ছেন। আর এগুলো দেখার দায়িত্ব যাদের, অর্থাৎ স্থানীয় প্রশাসন, আপনি জানেন বিজিবি মোতায়েন হয়েছে, আমি কিন্তু তাদের কাউকেই দেখিনি। তো সব মিলিয়ে পাটুরিয়া ঘাট বলা চলে এখন পর্যন্ত স্বাভাবিক আছে। গত 2 দিন যে যাত্রীর যে ঢল ছিল আসলে নেই, তবে প্রশাসনের নজরদারিও তেমন একটা চোখে পড়েনি। মঞ্জুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবার ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, একটু বলবেন যে শিমুলিয়া ঘাটের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে তারপরে নিশ্চয়ই প্রশাসনের নজরদারি আজকে অনেক বেড়েছে, কিন্তু মানুষজন কতটা সচেতন হয়েছেন? গতকালকে যে 5 জন মারা গেছেন এবং পরবর্তীতে আরো 2 জন, সব মিলে 7 জন মারা গেছেন এবং প্রায় অর্ধশত আহত। তারপর থেকে যে গতকালকে যাত্রীর চাপ ছিল অনেক বেশি, প্রচন্ড রকমের যাত্রীর চাপ। ফেরির এমন কোনো জায়গা ছিল না যেখানে মানুষের কোনো পদচারণা ছিল না, সেই রকম চাপ কিন্তু সকাল থেকে নেই। অর্থাৎ অনেকে ধারণা করেছিলেন যে আজকে ঈদ হতে পারে, সেই হিসেব করে তারা গতকালকেই চলে গেছেন। এখানে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে যে সংখ্যাটি আমরা পেয়েছি, যে গতকালকে প্রায় 10 লাখের উপরে মানুষ এই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলায় যাতায়াত করেছে। মানুষ সকাল থেকে সেই চাপ কিছুটা কম। 16টি ফেরি দিয়ে সকাল থেকে প্রত্যেকটা ফেরিতে কিছুক্ষণ পরপর আসছেন মানুষ, ফেরিগুলো পন্টুনে ভিড়ছেন এবং যাত্রী সহ যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবার যে পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো উঠছে। সব মিলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমার সামনের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ যারা গতকালকেও বিভিন্ন কারণে নানাবিধ প্রতিবন্ধকতায় যারা এখনো ঢাকা ছাড়তে পারেননি, তারা ঢাকা ইতিমধ্যে ছেড়েছেন এবং নানাভাবে খবর নিয়ে দেখেছেন যে ঘাট তুলনামূলকভাবে আগের চেয়ে ফাঁকা রয়েছে। সেই হিসেব করে তারা আজকে ঘাটের দিকে রওনা হয়েছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন পরিবারের বিভিন্ন বয়সী সদস্যদের নিয়ে তারা ঘাটের দিকে যাত্রা শুরু করেছেন এবং ফেরিতে পন্টুনে যে কয়টা ফেরি আসছেন প্রত্যেকটা ফেরিতেই যাত্রী যেমন উঠছে, পণ্যবাহী গাড়ি উঠছে। পার্থক্য এতটুকু যে গতকাল সন্ধ্যা 7:30 পর্যন্ত পণ্যবাহী কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স উঠতে পারেনি যাত্রী চাপে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ফেরিতেই যেভাবে যাত্রীরা উঠছে একইভাবে পণ্যবাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স উঠছে। এই পার্থক্যটুকু আমরা গতকালকের তুলনায় দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যতটা মোতায়েন থাকার কথা ছিল ঠিক ততটা নাই। এত বিপুল সংখ্যক মানুষকে সামাল দেওয়ার জন্য আসলে এই স্বল্প জনবল দিয়ে এভাবে আসলে সামাল দেওয়া সম্ভব ছিল না। এছাড়া গতকালকে অনেক বেশি রোদ ছিল, প্রখর তীব্র রোদে মানুষের চাপে অনেকে হিট স্ট্রোকে মারা গেছেন, 7 জন মারা গেছেন। কিন্তু আজকে দুপুর 1টা পর্যন্ত প্রচন্ড রোদ ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা এবং কিছুটা ঠান্ডা বাতাস বইছে, যার কারণে গরমের মাত্রাটা কিছুটা কম হয়েছে। তো যাত্রীরা যারাই উঠছেন ভিতরে চাপ থাকলেও এই আবহাওয়া যদি বজায় থাকে তবে আশা করা যায় যে হিট স্ট্রোকের মতো পরিস্থিতি আবারও ঘটবে না। তারপরেও যে ধরনের যাত্রী চাপ আসছে, প্রশাসনের পক্ষ থেকে কিছু পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত কোস্টগার্ডের উপস্থিতি খুব বেশি আমরা দেখতে পাইনি। আজকে অবশ্য কোস্টগার্ডের উপস্থিতি দেখতে পেয়েছি। তারা যে ট্রলারগুলো চলছে ট্রলার থেকে যাত্রীরা নামিয়ে দিচ্ছেন এবং তাদের আহ্বান জানাচ্ছেন যাতে ফেরিতে যাতায়াত করে। সব মিলে যে পরিস্থিতি তাতে গতকালকের তুলনায় আজকে বেশ নির্বিঘ্নেই মানুষ বাড়ি ফিরছে। শিমুলিয়া ঘাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। কাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। করোনার বিস্তার রোধে এবারও উন্মুক্ত স্থানের পরিবর্তে ঈদ জামাত হবে মসজিদে। ইসলামিক ফাউন্ডেশন ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে এসব মসজিদ। নেওয়া হয়েছে
বিশেষ নিরাপত্তা। চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় হবে জামিয়াতুল ফালাহ মসজিদে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সিটি কর্পোরেশনের নির্ধারিত মসজিদে নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুলনায় সকাল ৮টায় টাউন হল জামে মসজিদে নামাজে অংশ নেবেন মুসল্লিরা। এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদেও হবে ঈদের নামাজ। রাজশাহীতে প্রথম জামাত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। তবে এবার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে নিজ এলাকার বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছে প্রশাসন। বরিশালে গত বছর ১৬২টি মসজিদে ঈদ জামাত হলেও এবার হবে ৪৫৫টি মসজিদে। সবখানেই জামাত হবে সকাল ৮টায়। সব জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সারা রাত ব্যাপী মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই ব্যবস্থা রেখেছি। মানুষ যেন মার্কেটিং শেষ করে নির্বিঘ্নে দূর দূরান্তে যারা যাচ্ছে তারা যেন যেতে পারে, কোনো ধরনের রাস্তায় যেন কোনো ধরনের অপরাধের শিকার না হয়। আমরা সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ইনশাল্লাহ রেখেছি এবং আমরা আশা করি ঈদ এবং ঈদ পরবর্তী সময়টা ইনশাল্লাহ ভালো যাবে এবং আমরা 100% মানুষের নিশ্চয়তা দিতে পারবো। সিলেটে সকাল ৮টায় হযরত শাহজালাল জামে মসজিদের পাশাপাশি জেলার ৫,২০৩টি মসজিদে হবে ঈদের জামাত। বগুড়ায় প্রথম ঈদ জামাত হবে বাইতুর রহমান জামে মসজিদে সকাল ৮:৩০। এছাড়া ঈদের নামাজের জন্য প্রায় ৬,০০০ মসজিদ প্রস্তুত করা হয়েছে রংপুর জেলায়। সকাল ৭:৩০টায় প্রধান জামাত হবে কিয়ামতিয়া জামে মসজিদে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস সচিব জানান, ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মহামারী সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা থাকছে। ঈদের আগ মুহূর্তে সেমাই চিনি কিনতে কাঁচা বাজারে ক্রেতার ভিড়, বেড়েছে মাংস, মুরগি ও মশলার দাম। ভারতে করোনায় একদিনে ৪,১২৬ মানুষের মৃত্যু। উত্তরপ্রদেশে নদীর ধারে মিলেছে বালু চাপা মরদেহ। ঈদের আগের দিন সকাল থেকেই মার্কেটে জমে উঠেছে বেচাকেনা। দোকানিরা আশা করছেন বেচাকেনায় ক্ষতি অনেকটা পুষিয়ে নেবেন। তবে শেষ দিনে অন্যান্য দিনের মতো ভিড় ততটা নেই। এদিকে এবার ঈদ বাজারে বিদেশি পোশাকের আধিক্য কম থাকায় দেশীয় পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। ঈদের আগের দিনের ব্যস্ততায় সকালে মার্কেট খুলে যায় সময়ের আগেই। ভিড় এড়িয়ে কেনাকাটা সারতে অনেকেই সকাল সকাল চলে আসেন রাজধানীর গাউসিয়া মার্কেটে। পোশাক কেনা হয়ে গেলেও টুকিটাকি কিনতে ক্রেতারা আসেন দোকানগুলোতে। বিশেষ করে গয়না আর প্রসাধনীর দোকানে ভিড় দেখা যায় বেশি। সব মিলিয়ে এবার কেনাকাটা সন্তোষজনক হয়েছে বলে জানান ক্রেতারা। দিনে বের হইতে পারি না ভয়ে, তারপর সন্ধ্যার পর বের হবো ইফতারির সময়, তারও ভিড় মানুষের, এই অবস্থা। এখন আজকে আসলাম আবার। ওইরকম মার্কেট করা হয় নাই, লকডাউনের জন্য, করোনা ভাইরাস এই জন্য করা হয় নাই। এখন আর কি টুকিটাকি কিছু আছে, বাচ্চা আছে তো এই জন্য নিতে আসছি। এবার তো আর ওইভাবে শপিং করা হয়নি, কারণ করোনার প্রাদুর্ভাব তো দিন দিন বেড়েই চলছে, এই জন্য ওইভাবে আর কি শপিং করা হয় নাই। এবার যতটুকু পারছে কি করা হয়েছে। এদিকে লকডাউনের কারণে মার্কেটগুলোতে এবার ভারতীয় আর পাকিস্তানি পোশাকের আধিক্য কম, তাই দেশীয় পোশাক বিক্রি হয়েছে বেশি। ইন্ডিয়ান থ্রি পিস যে সময় আসার কথা, আমাদের যে সময় কালেকশন করার কথা, ওই সময় তো আমরা পাইনি, কারণ লকডাউন ছিল। আমরাও ভয়ে ভয়ে ছিলাম কি মার্কেট খোলে না খোলে। চাহিদা বেশি ছিল, কিন্তু আমাদের পণ্য তেমন একটা আনা হয় নাই। যেগুলো আগের পণ্য আনা হয়েছিল সেগুলি একমাত্র বেশি গেছে। আর বেচে কেনাটা গতবারের থেকে একটু ভালো হয়েছে এবার, কিন্তু গতবার তো বন্ধের মধ্যে দিয়ে কাস্টমার খুব আসতে পারে নাই। এই বছরের কাস্টমার চাপ ছিল একটু। স্বাভাবিক সময়ের মতো না হলেও এবার বিক্রি বাট্টা একেবারে মন্দ হয়নি। ভালো হয়েছে, কিন্তু গতবার থেকে একটু ভালো হয়েছে। বিক্রি মোটামুটি আর কি হয়েছে, যেরকম চলার মতো আর কি ওরকম বেচা কেনা হয়েছে, কিন্তু আমাদের যে বেচা কেনাটা হওয়ার কথা ওরকম হয়নি।
বিভিন্ন মার্কেটে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেছে ক্রেতাদের মাঝে। আজ মধ্যরাত পর্যন্ত বেচাকেনা চলবে বলে জানান বিক্রেতারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, শেষ মুহূর্তে নিশ্চয়ই বেচাকেনা জমে উঠেছে, কি বলছেন ক্রেতা বিক্রেতা সবাই, ভিড় কেমন দেখছেন? আসলে আমি এখানে যে খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন মার্কেটে এসে যেতে দেখলাম যে আসলে বলা যায় প্রচণ্ড ভিড়, মানুষের মধ্যে সামাজিক দূরত্ব তো নেই, স্বাস্থ্যবিধিও কেউ মানছে না। যদি আপনাকে আমি একটু দেখাই যে এখানে আসলে বলা যায় মানুষের গায়ে লেগেই আসলে এখানে কেনাকাটা করছেন, স্বাস্থ্যবিধি নেই, অনেকে অকারণেই ঘোরাঘুরি করছেন যেহেতু ঈদের আগের দিন আজ, তো সেই আনন্দেও আসলে অনেকে মার্কেটে এসেছেন ঘুরতে। তো সব কিছু মিলিয়ে এখানে আসলে বেশ একটু উৎসব মুখর পরিবেশ এবং বলা যায় লোকে লোকারণ্য। কিন্তু মূল ঝুঁকির বিষয় যেটি এখন তো করোনার সময়, তো সেই ক্ষেত্রে তো আসলে এই ধরনের ভিড় একেবারেই কাম্য নয়। আর এখানে আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ দেখিনি, ভিড় কমাতে বা ভিড় নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপও আমরা দেখিনি। আর অনেক মানুষ এখানে আমরা দেখেছি যাদের মুখে আসলে মাস্ক নাই, আর শারীরিক দূরত্ব তো নেই, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটি যেটি আপনাকে বলবো যে বিক্রেতারা কিন্তু আশা করেছিলেন যে আজকের দিনটি, ঈদের আগের দিনটি তাদের বেশ ভালো বিক্রি হবে, যদিও গত কয়েকদিনের বেচাকেনাই কিন্তু তারা আসলে বেশ খুশি। তারা বলছেন যে গত বছরের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু তারা বেশ পুষিয়ে নিতে পেরেছেন, অনেকটাই পেরেছেন, এবং আজকের দিনের আরও শেষ দিনে আরও বেচাকেনা হবে সেটি নিয়েও কিন্তু তারা বেশ আশাবাদী। কারণ তারা ভেবেছিলেন যে আজ বৃহস্পতিবার যদি ঈদ হতো সেই সুযোগটি তারা পেতেন না, যেহেতু কাল শুক্রবার ঈদ হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা সেই সুযোগটি পেয়েছেন এবং এতে তারা খুশি। তারা আশা করছেন যে আজ মধ্যরাত বা তারও বেশি সময় পর্যন্ত তারা দোকানপাট খোলা রাখবেন এবং ক্রেতারাও এসে শেষ সময় পর্যন্ত কেনাকাটা করবেন। এখানে আমি অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ঈদের মূল কেনাকাটা শেষ, তারপরও ঈদের আগের দিন আসলে মার্কেটে না আসলে হয় না, অনেকটা দেখার জন্য বা অল্প কিছু কেনার জন্যই তাদের এই আশা। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক উৎসুক জনতা, সবাই আসলে ঘুরে ঘুরে দেখছেন, বিশেষ করে শিশুদের জামা কিনতেও আগ্রহ দেখা গেছে। সেই সাথে আমি আপনাদেরকে তো জানিয়েছিলামই যে পোশাকের সাথে যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, গয়না বা মেহেদি, এই ধরনের জিনিস কেনার ক্ষেত্রেও মানুষের অনেক আগ্রহ দেখা গেছে। তবে এখানে আসলে আশঙ্কার বিষয় যেটি, যে সামাজিক দূরত্ব একেবারেই নেই। বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কাই করছেন যে ঈদের পরে কিন্তু করোনার আরেকটি ধাক্কা আসতে পারে, তো সেই দিক থেকে আসলে অবস্থা আসলে খুব বেশি ভালো বলা যায় না। এই ছিল আমার কাছে সবশেষ। ঈদের কেনাকাটা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। ঈদের আগে শেষ মুহূর্তে সেমাই, চিনি, মশলা কিনতে মুদির দোকানে ভিড় করছেন ক্রেতারা। এছাড়া রাজধানীর কাঁচা বাজারে বিক্রি বেড়েছে মাংসের, মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকারও বেশি। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ভালো হলেও বাড়তি মুনাফা নিতে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। রাত পোহালেই ঈদ, এ উৎসবে চাহিদা বাড়ে সেমাই, পায়েস সহ নানা মিষ্টি জাতীয় খাবারের। এসব পণ্য কিনতে বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সব মুদি দোকানেই শোভা পাচ্ছে বাহারি স্বাদের নানা ব্র্যান্ডের সেমাই। 200 গ্রাম প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকায়। চাহিদা বেড়েছে তরল ও গুঁড়া দুধ, গরম মশলার। এই সুযোগে কেজিতে 2 টাকা দামও বেড়েছে চিনির, বিক্রি হচ্ছে 72 টাকায়। খোলা মশলার পাশাপাশি বিক্রি হচ্ছে প্যাকেটজাত মশলাও। আগামীকাল ঈদ, এই যে পরিবারের জন্য চিনি, সেমাই ইত্যাদি কেনার জন্য আনছি, সংসারে টুকটাক যা লাগবে এগুলো কিন্তু বাজারে চড়া দাম তো একটু বাড়তেছে আর কি, আর এই সিচুয়েশনে একটু বেশি আর কি, মানে ঈদ মৌসুমে একটু বেশি মনে হচ্ছে। ঈদের আগে চাহিদা বাড়ায় মুরগির দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে সোনালী জাতের মুরগি 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এখন তা 280 থেকে 300 টাকা। দাম বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে। এদিকে বাজারে বিক্রি বেড়েছে গরু ও খাসির মাংসের। সরবরাহ ঠিকই মনে হচ্ছে, কিন্তু দামটা ওরা একটু বাড়িয়ে দিচ্ছে, সেটাই মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সরবরাহ কোনো ঘাটতি নাই। গরুর মাংসটা মোটামুটি কিনতে পেরেছি নর্মাল দামে, কিন্তু খাসির মাংসটা প্রচুর দাম। সেমাই মশলার পাশাপাশি ঈদ উপলক্ষে টমেটো, শসা, লেবু সহ বিভিন্ন সালাতের উপকরণের বিক্রিও বেড়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কারওয়ান বাজারে এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন? আর ক্রেতারা একটি অভিযোগ করেছেন যে কিছু কিছু দ্রব্যের দাম বৃদ্ধি হয়েছে, বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা এ বিষয়ে কি বলছেন, তাদের বক্তব্য কি? দেখুন, আসলে বেশ কিছু বিষয় বাজারে আসার পরে আমার কাছে প্রতীয়মান হয়েছে। যে আপনি প্রতিবেদনটা যেমন দেখছিলেন সেরকমই বলা যায় যে বাজারে যেহেতু কালকে ঈদ, এই মুহূর্তে কাঁচা বাজারে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে সেমাই সহ মশলার যে বাজারগুলোতে। সেখানে এই মুহূর্তে আমি রাজধানী কারওয়ান বাজারে আছে। আপনি দেখেছেন এখন অলরেডি ইতিমধ্যে কিন্তু দুপুর হয়েছে, তারপরেও তো ক্রেতা বিক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড় যত সময় গড়াবে, অর্থাৎ বিক্রেতাদের ভাষ্যমতে রাত অবধি কিন্তু এই ধরনের ভিড়টা থাকবে। আর এখানে সেমাই সহ তরল দুধ, গুঁড়া দুধ, মশলা সহ বিভিন্ন মশলার যে চাহিদা বেড়েছে, বিক্রিও বেড়েছে। তবে এর পাশাপাশি মাংসের কিন্তু ভালো চাহিদা রয়েছে প্রতিটা ঈদেই, সেই চাহিদাটা এবারও রয়েছে। তবে দামটা কিন্তু এখন বেশি দিতে হচ্ছে। আমি যদি মুরগির কথা আপনাকে বলি, সেক্ষেত্রে যেই গত সপ্তাহে সোনা জাতের মুরগি 260 টাকা থেকে 250 টাকা বিক্রি হয়েছিল, আজকে 280, 90, এমনকি কোনো কোনো বাজারে 300 টাকা বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা, কোনো কোনো বাজারে 180 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ যত সময় গড়াবে দামটা কিন্তু বাড়বে। এটা ছিল মূলত ক্রেতাদের অভিযোগ। আর বিক্রেতারা তারা যেটা বলছে যে চাহিদা বেশি, সরবরাহ কম, সেই জন্য। তবে ব্যবসায়ীদের যাই কথা বলুন, ক্রেতাদের কথা কিন্তু বলছে যে সামনে যেহেতু কালকে ঈদের বোনাসটা তারা কিন্তু বাড়তিভাবে ক্রেতাদের কাছে আদায় করে নিচ্ছে। বাজারে সরবরাহ প্রচুর চাহিদা মাফিক কিন্তু পণ্য কেনা যাচ্ছে এবং পণ্যবাহী গাড়ি আসা যাওয়া কোনো সমস্যা নাই। ইচ্ছাকৃতভাবেই তারা কিন্তু এই বাড়তি মুনাফাটা নিয়ে নিচ্ছে। শুধু ঈদকে পুঁজি করে ব্যবসায়ীরা মানুষের কাছ থেকে, সাধারণ ভক্তদের কাছে এই টাকাটা নিয়ে নিচ্ছে। এবং একইভাবে গরুর মাংস, খাসির মাংসের দামটাও কিন্তু, খাসির মাংস যদিও 800 টাকা থেকে 900, 850, 900 টাকা বিক্রি হচ্ছে এবং গরুর মাংস 560 থেকে 580 এবং 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং যেখানে কিন্তু একটু দেশি গরু, এই স্লোগানটা তারা যখন দিচ্ছে তখন দামটা কিন্তু 650 টাকা কিন্তু তারা নিচ্ছে, যদি বলা হয় যে এটা খাঁটি দেশি গরু। যদিও এটা বোঝার কোনো উপায় নাই। আর বাজারে সামগ্রিকভাবে স্বাস্থ্যবিধির কোনো বালাই নাই। যে অনেক ক্রেতা, সাধারণ যারা বিক্রেতা, তারা বলছে স্বাস্থ্যবিধি তারা ভুলে নিজের প্রয়োজন অনুযায়ী তারা কিনতেই মূলত ব্যস্ত। মূলত এই বাজার থেকে সর্বশেষ ছিল মূলত এইখান থেকেই। সেটি আসলে আমরা দেখতেই পাচ্ছিলাম আপনার পেছনে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব সেটি মানা হচ্ছে না। শাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেষ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে জমজমাট ঈদের কেনাকাটা। পছন্দের পণ্য কিনতে অনেকে ছুটছেন বিপণী বিতানে। ব্যবসায়ীরা বলছেন করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চাহিদা মতো পণ্য দিতে পারছেন না তারা। শপিং মল, মার্কেটে কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বরিশাল নগরীর বিপণী বিতানে ঈদ পোশাকের রকমারি আয়োজন। ক্রেতা সমাগমও বেশি। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই চলছে কেনাকাটা। এখানে কোনো শৃঙ্খলা নেই। শেষ পরিস্থিতিতে খুবই প্রচুর পরিমাণে ভিড়, আর যার কাছ থেকে যা পারছে তাই দাম নিচ্ছে। রাজশাহীর শপিং মলগুলোতে তৈরি পোশাকের শোরুমের পাশাপাশি কসমেটিক্স ও জুতা স্যান্ডেলের দোকানে ভিড় বেড়েছে। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আমরা ঈদের কেনাকাটা করছি। চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করার। শেষ মুহূর্তে সিলেটের সবগুলো শপিং মলেই উপচে পড়া ভিড়। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও স্বাস্থ্যবিধি নিয়ে দেখা গেছে অনীহা। স্বাস্থ্যবিধি মেনেই শপিং করতে আসছি, কোনো সমস্যা নাই। মাস্ক আছে, সাথে হ্যান্ড স্যানিটাইজারও আছে। খুলনায় শেষ সময়ে বেচাকেনা বাড়লেও ক্রেতাদের চাহিদা মতো পণ্য দিতে পারছেন না ব্যবসায়ীরা। এজন্য করোনা পরিস্থিতি ও লকডাউনকে দুষছেন তারা। কাস্টমার ভালো পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের প্রোডাক্ট নাই, মাল নাই। আমরা ঢাকাও যোগাযোগ করছি, ওরা মাল করে নাই করোনার জন্য। বগুড়ায় উপচে পড়া ভিড়ের মধ্যেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছোটদের পোশাক, জুতা স্যান্ডেল, আতর, টুপি ও কসমেটিক্সের দোকানে জনসমাগম বেশি। মার্কেটে যেরকম লোকজন দেখা যাচ্ছে, ক্রেতা দেখা যাচ্ছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আশা করা যাচ্ছে। রংপুরে বিভিন্ন মার্কেটের পাশাপাশি ফুটপাতে চলছে জমজমাট কেনাকাটা। সকলকে আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আমরা আশা করি যেন সকলে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করেন এবং আগামীতে যেন স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। এছাড়া ছোট বড় অন্য শহরেও ঈদ বাজারে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠলেও বেশিরভাগ মানুষই উদাসীন স্বাস্থ্যবিধি নিয়ে। মামুনুর রশিদ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন অনুপম শীল। অনুপম, গত কয়েকদিন কিন্তু আমরা চট্টগ্রামের মার্কেটগুলোতে তেমন একটা ভিড় দেখিনি, আজকে চিত্রটি ঠিক কেমন? শেষ মুহূর্তে নিশ্চয়ই জমে উঠেছে বাজার। হ্যাঁ, মার্কেটগুলোতে কিন্তু আবার আজকে আমরা কিছুটা ভিড় লক্ষ্য করছি। আমরা এখন আছি চট্টগ্রামের জহুর হকার মার্কেটে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষের ভিড় যথেষ্ট বেশি এবং যে বিষয়টিকে ঘিরে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল, গত কয়েক মাস ধরে যে স্বাস্থ্যবিধি মেনে এই সমস্ত দোকানপাট খোলা রাখা, সেটি এখানে আমরা যেটি দেখছি যে বেশ প্রায় সবার মুখেই মাস্ক আছে, তবে কিছু কিছু মানুষ আছে যারা তাদের ক্রেতারা বিশেষ করে তারা অনেকেই মাস্ক নাকের নিচে নামিয়ে রেখেছেন, কেউ থুতনিতে নামিয়ে রেখেছেন, কেউ হয়তো ব্যবহার করছেন না। তো সেই প্রেক্ষাপটে এখানে আমরা যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে তারা আসলে বারবার অনুরোধ করতে পারেন, কিন্তু একজন ক্রেতাকে আসলে খুব বেশি জোরাজুরি করাটাও তাদের জন্য সম্ভব হয় না, যে কারণে আসলে যারা ব্যক্তিগত পর্যায়ে যে সচেতনতা এটি যদি লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু এই যে সংকট সেটি খুব একটা বেশি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো এরকম ঠিক চট্টগ্রামের প্রায় সবগুলো মার্কেটেই এখন ভিড় বাড়ছে আস্তে আস্তে এবং বেলা গড়ানোর সাথে সাথে, এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা মনে করছেন যে হয়তো সন্ধ্যার পরে আরও ভিড় বাড়বে এবং সেক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোতে এই স্বাস্থ্যবিধি বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে তদারকির ব্যাপারে আমরা কিন্তু আজকে অন্তত কোনো পদক্ষেপ জেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে লক্ষ্য করিনি। তবে এখানে মার্কেটের যে মাইক আছে সেই মাইকগুলো থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে সকলকে যাতে স্বাস্থ্যবিধি ঘোষণা দেওয়া হচ্ছে সকলকে যাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকলে এই কেনাকাটায় অংশগ্রহণ করে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার রাজশাহী থেকে জানাবেন মাইনুল হাসান। মাইনুল, আপনি শুনছিলেন চট্টগ্রামের পরিস্থিতি, রাজশাহীর পরিস্থিতি ঠিক কেমন? ক্রেতারা করোনার সতর্কতায় কতটা সচেতন? আসলে আজকে যেহেতু এই ঈদের আগে সর্বশেষ মার্কেটের খোলা আছে এবং সেখানে দেখছি যে আমরা যে সকাল থেকে ক্রেতাদের আগমন খুব একটা কম থাকে, এখন যত বেলা বাড়ছে ক্রেতাদের সমাগম তত বাড়ছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিন্তু আমরা খুব কম দেখছি। আমি এখন দাঁড়িয়েছি রাজশাহীর সবচেয়ে বড় মার্কেট যেটা আরডিএ মার্কেট হিসেবে পরিচিত, তার সামনে। এইখানকার অবস্থা যদি আপনাকে একটু দেখায় যে এইখানে মার্কেটে অন্যান্য দিনের তুলনায় আজকে এই সময়টাতে ভিড় কিছুটা কম থাকলেও কিন্তু আমরা দেখছি যে সকালের তুলনায় এখন যে ভিড়টি আছে ক্রেতাদের সেইটি কিন্তু অনেক বেড়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা বা স্বাস্থ্যবিধি যেসব মানতে বলা হয়েছে সেক্ষেত্রে সেগুলো মানার প্রবণতা খুবই কম দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতাই এখানে মাস্ক ছাড়া আসছেন, বিশেষ করে সামাজিক দূরত্ব তো একেবারে নেই বললেই চলে। তবে এক্ষেত্রে আজকের দিনে দেখছি যে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নজরদারি আজকে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে দেখছি যে মার্কেট কমিটি তাদের যে নিজস্ব মাইকিং ব্যবস্থা আছে সেই মাইকিংয়ের মাধ্যমে তারা চেষ্টা করছেন ক্রেতাদেরকে সতর্ক করার। তবে আমরা দেখেছি যে এই সতর্ক করার চেষ্টা করলে সেটি মানার প্রবণতা কিন্তু একেবারেই আমরা কম দেখছি। ক্রেতারা যারা আসছে তাদের অধিকাংশ মুখে মাস্ক থাকছে না, তবে বিক্রেতারা চেষ্টা করছেন তারা তাদের স্বাস্থ্যবিধি মেনে অন্তত মুখে মাস্ক পরে তাদের যে পণ্য বিক্রি সেইটি তারা করার চেষ্টা করছেন। আর এই ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রেতারা যেমন বলছে তারা বিক্রেতারা যেমন বলছে যে তারা ক্রেতাদেরকে বারবার স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন, তবে ক্রেতারা যদি ব্যক্তিগতভাবে ব্যক্তি পর্যায়ে যদি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অন্তত মুখে মাস্ক ব্যবহার না করে সেক্ষেত্রে তাদেরকে জোর দেওয়ার কিছু নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর ক্রেতারা বলছেন যে তারা অনেকেই তারা আসছেন মার্কেটে, যেহেতু ঈদের মধ্যে কেনাকাটা করতে হবে নিজের স্বজনদের, সেই তারা কেনাকাটা করতে আসছে, সেক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে তারা অন্তত মুখে মাস্ক, যারা সচেতন ক্রেতা আছে তারা অন্তত মুখে মাস্ক ব্যবহার করছেন। আর শেষ মুহূর্তের কেনাকাটার কথা যদি বলি যে শেষ মুহূর্তে কিন্তু এখন তৈরি পোশাকের তুলনায় এখন কসমেটিক এবং জুতার দোকানে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে আজকে সকাল থেকেই আমরা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছি, তারা বলছেন যে যেহেতু আজকে আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর, সেক্ষেত্রে আপনার আজকে তৈরি পোশাকের চাহিদা খুবই কম, সেক্ষেত্রে জুতা এবং কসমেটিকের দোকানে আজকে প্রচুর পরিমাণে ভিড় এবং আজকে মধ্যরাত পর্যন্ত রাজ্যের মার্কেটগুলোতে কেনাবেচা হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি যেহেতু সন্ধ্যার পরে আরও ক্রেতাদের সমাগম বাড়বে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কতটুকু মানা সম্ভব হবে সেইটি এখন দেখার বিষয়। অনুপম শীল এবং মাইনুল হাসান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
খালেদা জিয়ার জন্মদিন নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার সঠিক জবাব এখনো বিএনপি দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে পাওয়া যায়নি। জাতির কাছে মির্জা ফখরুল ইসলাম ক্ষমা চাইবেন, এটাই মানুষ আশা করেছিল। হাইকোর্টের রায়ের 10 বছর পরও দখলমুক্ত হয়নি জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। শুরুতে বিএনপি জামায়াতের প্রশ্রয়, পরে আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতের প্রভাব খাটিয়ে ধরে রাখা হয়েছে দখল। খেলাফত মজলিস নেতা আজিজুল হকের দখল করা ওয়াকফ সম্পত্তি এখন নিয়ন্ত্রণ করছেন তার ছেলে মামুনুল ও মাহফুজুল হক। রাজনৈতিক পরিচয়ে মসজিদ মাদ্রাসা দখলের দৃষ্টান্ত হয়ে আছে মোহাম্মদপুরের 7 মসজিদের পাশের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। 1988 সালে এই মাদ্রাসার নামে 10 কাঠা জমি ওয়াকফ করে দান করেন মোহাম্মদপুরের বাসিন্দা হাজী মোহাম্মদ আলী ও নূর হোসেন। প্রতিষ্ঠার পর যখন সুনাম ছড়াচ্ছিল তখন এর নেতৃত্ব নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। এই বিবাদ প্রকাশ্যে আসে 2001 সালে। তখন বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকায় মাদ্রাসার দখল নেন খেলাফত মজলিসের নেতা মুফতি আজিজুল হক। সে বছর আজিজুল হকের বিরুদ্ধে মামলা করে মাদ্রাসার তখনকার কমিটি। উচ্চ আদালতের 2007 সালের রায়ের আলোকে 21 সদস্যের কমিটিকে 3 বছরের জন্য অনুমোদন দেয় ওয়াকফ প্রশাসন। এই কমিটির বিরুদ্ধে আদালতে আপিল করেও হেরে যান আজিজুল হক। 2010 সালে আবারও মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতে তৎপর হন আজিজুল হক। এই সময় তিনি কাজে লাগান হেফাজতে ইসলামের প্রভাব। প্রথমে ওয়াকফ প্রশাসককে ব্যবহার করে অনুমোদন করান 11 সদস্যের কমিটি। 2 মাসের মাথায় রিট হলে বাতিল হয়ে যায় সেই কমিটিও। আর 2010 সালে মাহফুজুল হক আর মাহমুদুল হকের 19 সদস্যের কমিটিও বাতিল হয় হাইকোর্টের রিটে। পরে 2011 সালের 8 ডিসেম্বর রিভিশন মামলায় আজিজুল হকের বিরুদ্ধে রায় দেন বিচারপতি মীর হাসমত আলীর একক বেঞ্চ। তবে গত 10 বছরে রায় কার্যকরে ওয়াকফ বা স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতায় পাননি বিতাড়িত কমিটি। মামুনুল হক, মাহফুজুল হক সাহেবদের যে রাজনৈতিক যে দৌরাত্ম, রাজনৈতিক যে দুর্বসন্ধিমূলক দৌরাত্ম, ওই দৌরাত্মর কাছে প্রকৃত মালিকরা অসহায়। মামুনুল ও মাহফুজুল হেফাজত নেতা হওয়ায় এই বিষয়ে কথা বলতে চাননি ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, সহকারী প্রশাসক রায়হান কাউসার সহ অন্যান্য কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের মতো এবারও করোনা দুর্গত 5,000 পরিবারকে 35 লাখ টাকার খাদ্য সহায়তা দিচ্ছে বিকাশ। সেনা কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে ঈদের আগেই দুস্থ পরিবারগুলোর মাঝে পৌঁছে দেয়া যাবে এই খাদ্য সহায়তা। সম্প্রতি সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ওয়েলফেয়ার ডিরেক্টর জেনারেল এয়ার কমোডোর এম মঈনুদ্দিনের হাতে সহায়তার এই খাদ্য সামগ্রী তুলে দেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির। 4 সদস্যের পরিবারে 10 দিন চলার মতো এই খাদ্য সহায়তায় প্রতিটি পরিবার পাচ্ছেন 5 কেজি চাল, 1 কেজি করে ডাল, লবণ, চিনি, 1 লিটার তেল, আধা কেজি সেমাই ও 2টি সাবান। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় ঈদ উল ফিতর উদযাপন করছেন অনেকেই। সকালে ঈদের জামাত শেষে দেশ ও জাতির শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। লক্ষ্মীপুরে 11টি গ্রামে আগাম ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাদ্রাসা ও নোয়াগাঁও ঈদগাহ মাঠে হয় ঈদের জামাত। দিনাজপুর সদর সহ কয়েকটি স্থানে ঈদ পালন করছে 300-র বেশি পরিবার। শেরপুরে 7 গ্রামে আগাম ঈদ উল ফিতর উদযাপন করছেন স্থানীয়রা। সকালে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদের জামাতে অংশ নেন শতাধিক পরিবার। এর বাইরে কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও আগাম ঈদ উদযাপিত হচ্ছে কিছু গ্রামে। এছাড়া শরীয়তপুরে 23 গ্রামে, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের কিছু এলাকায় ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, যুক্তরাষ্ট্রে উদযাপন করা হচ্ছে ঈদ। করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবারও বিধিনিষেধের মধ্যেই পালিত হচ্ছে ঈদ। গত বছর মসজিদে ঈদ জামাত না হলেও এবার সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলমানদের 2 পবিত্র নগরী মক্কার কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববীতে
ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই দুটি মসজিদে ঈদ জামাতে অংশগ্রহণের জন্য বিশেষ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হয়েছে মুসল্লিদের। অনুমতি ছাড়া কাবা শরীফ এবং মসজিদে নববীর আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন সৌদি সরকার। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও ঈদ উদযাপন করা হচ্ছে আজ। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 16 শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 69 জন। কয়েক শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোরে দফায় দফায় চালানো হয় বিমান হামলা। ভারী বোমা বর্ষণের মধ্যে ঈদ উল ফিতর পালন করছে ফিলিস্তিনিরা। এদিকে প্রচণ্ড বিস্ফোরণের কারণে গাজার শিশুরা আতঙ্কিত বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। বিস্ফোরণের ফলে শিশুদের মানসিক সমস্যা হচ্ছে বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনের এক হাসপাতালের পরিচালক জানান, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই নারী ও শিশু সহ বেসামরিক নাগরিক। হামলায় গাজার স্বাস্থ্য সেবা ভেঙে পড়ছে বলে জানান তিনি। এদিকে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা। ভারতে করোনায় একদিনে 4,126 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,62,000 রোগী। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 2,58,000-এর বেশি, আক্রান্ত 2,37,00,000-এর বেশি। 2 বছর থেকে 18 বছর বয়সীদের মধ্যে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভারতে বায়োটেক 525 স্বেচ্ছাসেবকের মধ্যে এই পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদে ঈদের বাজারে চাপ সামাল দিতে বুধবার থেকে 10 দিনের লকডাউন চলছে। তবে জরুরি প্রয়োজনে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে। মহারাষ্ট্রেও 1 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধ। এছাড়া গঙ্গায় মরদেহ ভেসে আসার পর এবার উত্তরপ্রদেশে নদী তীরে বালি চাপা দেয়া মরদেহ পাওয়া গেছে। তবে সেগুলো করোনা রোগীর মরদেহ কিনা তা এখনো নিশ্চিত নয়। দিল্লিতে করোনা রোগীদের জন্য তৈরি করা হয়েছে 500 বেডের আইসিইউ সেন্টার। উত্তরাখণ্ডের রাজ্য সরকার জানিয়েছে তারা আগামী 2 মাস 20 লাখ ডোজ স্পুতনিক 5 এর টিকা আমদানি করবে। কর্ণাটকে 18 থেকে 44 বছর বয়সীদের করোনা টিকা সাময়িক বন্ধ রেখেছে রাজ্য সরকার। ভারত থেকে করোনা চলে গেছে এমন ধারণায় লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশ ভুগছে করোনা মহামারীতে। এর মধ্যেই চলছে ঈদ আয়োজন। ছুটিতে যে যার বাড়িতে ক্রিকেটাররাও, কিন্তু ছুটির পরে শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজ। তাই তবে বাড়তি সতর্কতা মেনে চলতে হচ্ছে তাদের। বিসিবির নির্দেশনা মেনে নিজেদের সুরক্ষিত রাখছেন ক্রিকেটাররা। করোনার কারণে দেশ জুড়ে চলছে লকডাউন। যদিও জীবন ও জীবিকার কথা মাথায় রেখে কিছুটা শিথিল নিয়ম কানুন। জনসাধারণের মতো ক্রিকেটাররাও ছুটি পেয়েছেন পরিবারের সাথে ঈদ করার জন্য। তবে সেখানে থাকতে হবে কড়া বিধিনিষেধের মধ্যে। জনসমাগম এড়িয়ে চলা, ঈদগাহে ঈদের জামাত না পরা, পরিবার নিয়ে বাইরে ঘুরতে না যাওয়া, নিজেকে সুরক্ষিত রাখতে সবসময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা, সরকারের দেয়া এমন নানা বিধিনিষেধ মানতে বলা হয়েছে ক্রিকেটারদের, যেন সুরক্ষিত থেকে লঙ্কা সিরিজের ক্যাম্পে যোগ দিতে পারে। ঈদের 2-1 দিন রেস্ট নেবে এবং তারা এনজয় দেয়ার ঈদ, এটা তো করবেই তারা। বাট এর মধ্যে তারা যেটা করবে হয়তো বা হোম ট্রেনিং তো থাকবেই। সত্যি কথা বলতে গেলে আপনার তাদের ট্রেনিং পিরিয়ড, ফিটনেস পিরিয়ডের সাথে তো ফিটনেস ট্রেনার সবসময় তাদের সাথে যোগাযোগ রাখছে। সে তারা জানে কি করতে হবে না করতে হবে। ছোট জায়গার মধ্যে তারা সেই কাজগুলো হয়তো করে ফেলবে। ক্রিকেটারদের যেভাবে বলা হয়েছে সেভাবেই চলছেন ক্রিকেটাররা। অনেকে হোম কোয়ারেন্টিনের মতো ঘরে থাকছেন। আগের মতো ঈদ উদযাপন করা না হলেও আপনজনের সাথে থাকতে পারার স্বস্তি আছে। ছুটির 7 দিন শুধু ঘরে বসে থাকলে হবে না, ফিটনেসের দিকেও নজর দেওয়া জরুরি। এজন্য ট্রেনারের পরামর্শ মেনে ঘরে অনুশীলন করছেন মুশফিক, রিয়াদ, মিঠুনরা। নিজের ফিটনেস তো সবসময়ই মেনটেন করতে হয়। বাসায় তো আর জিমের কোনো ব্যবস্থা নাই। ফ্রি হ্যান্ড গুলা করছি, আর এর মধ্যে তো 2 দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। ওর মধ্যে কিছুটা ফিটনেস নিয়ে কাজ করেছি। আর তাছাড়া শ্রীলঙ্কা সিরিজের আগে বেশ কিছু প্র্যাকটিস সেশন পাবো আমরা। তো আশা করছি যে সেখানে ঈদের ছুটির পরে ওই জায়গাটাতে আমরা কভার করে ফেলতে পারবো। 18 মে করোনা পরীক্ষার পর বায়োবাবলে ঢুকে যাবেন ক্রিকেটাররা। 20 মে প্রস্তুতি ম্যাচের পর দেয়া হবে চূড়ান্ত দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে 23 মে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার ক্রিকেটে এক আক্ষেপের নাম সাব্বির রহমান। ঘটনাবহুল 6 বছরের ক্যারিয়ারে থেকেছেন আলোচনা সমালোচনায়।
সবশেষ 2 বছর দলের বাইরে। প্রত্যাবর্তনের মিশনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। তারপরও সব বাধা পেরিয়ে ফিরতে চান লাল সবুজ জার্সিতে। রাজশাহীতে ব্যক্তিগত কোচের পরামর্শে চলছে সাব্বিরের অনুশীলন। 2 বছর আগেও টাইগার ক্রিকেটে বড় নাম ছিলেন সাব্বির। শুরুটা যত আশা জাগা নিয়ে পরের যাত্রাতে নামের প্রতি সুবিচার করতে না পারার গল্প। মাঠের বাইরে নানা ঘটনায় থেকেছেন স্পটলাইটে। অনেকেই টাইগার ক্রিকেটের ব্যাট বয় নামে ডাকেন সাব্বিরকে। দেশের জার্সিতে 11 টেস্ট, 66 ওয়ানডে আর 43টি টি-20 খেলেছেন। 3 ফরম্যাটে এই গড় 24-25-এ আটকে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে যা বড্ডই সাদামাটা। এখন কি করছেন, কোথায় আছেন, কোন দলে খেলবেন, সে খবর আর ভক্তদের আলোড়িত করে না। সবাই যে বর্তমানে বিশ্বাসী, সৌম্য লিটনরা ধারাবাহিক না হয়েও দলে টিকে আছেন। সেখানে শৃঙ্খলার অভাব জাতীয় দল থেকে বহু দূর ঠেলে দিয়েছে সাব্বিরকে। ইতিহাসের পাতায় আছে অনেক কামব্যাকের গল্প। সাব্বির কি পারবেন তেমন কিছু করতে, নাকি হবেন শুধুই এক আক্ষেপের নাম? মাঠে রানটাই করতে হবে, প্রুভ করতে হবে নিজেকে। তো আনফর্চুনেটলি আমি নিজেকে ফিরে পাওয়ার জন্য প্র্যাকটিস করছি, ফিটনেস কাজ করছি। ইনশাআল্লাহ যদি ম্যাচগুলো শুরু হয় এবং ডোমেস্টিক এনসিএল, ডিপিএল, বিপিএল যদি শুরু হয়, একটা অপরচুনিটি থাকবে আমার জন্য ভালো খেলার, এবং ভালো খেললে ইনশাআল্লাহ আমি কামব্যাক করতে পারবো। এটুকু আশা আমার অবশ্যই আছে। জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর ভাগ্যও যেন সাথে পাচ্ছেন না। ঘরোয়াতে কোনো ফরম্যাটে রান পাননি, আর করোনা কেড়ে নিচ্ছে সময়। খেলার মধ্যে থাকলে হয়তো আলোচনায় আসার মতো কিছু করার সুযোগ পেতেন। এটা আনলাকি বলতে পারেন, যারা ন্যাশনালি যারা বাদ পড়ে তারা কিন্তু ডোমেস্টিক ভালো খেলে আবার কামব্যাক করে, তাদের একটা সুযোগ থাকে। যে 2টা বছর কোভিডের জন্য আমি পিছিয়ে গেছি, লাইক ন্যাশনাল কামব্যাক করতে পারছি না, আমার ডোমেস্টিক ঠিকমতো হচ্ছে না। আর যেগুলো ম্যাচ হয়েছে হয়তো আমি আসলে ব্যাটিং করতে পারিনি, বা রান করতে পারিনি, বা ভালো খেলতে পারিনি। সাব্বিরের লড়াইটা চলছে নীরবে নিভৃতে। জাতীয় দলের কারোর সাথে সেভাবে কথা হয় না প্রস্তুতি নিয়ে। ব্যক্তিগত কোচের পরামর্শেই চলছে প্রত্যাবর্তনের মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় সোসিয়াদকে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেল আতলেতিকো মাদ্রিদ। কারাস্কো ও কোরেয়ার গোলে প্রথমার্ধেই লিড দ্বিগুণ করে মাদ্রিদের দলটি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সোসিয়েদাদ। 2-1 গোলের জয়ে শীর্ষ অবস্থান শক্ত করল আতলেতি। তাদের সাথে 4 পয়েন্ট ব্যবধান 2 নম্বর দল বার্সার, আর রিয়ালের সাথে সুয়ারেজদের ব্যবধান 5 পয়েন্ট। লিগের বাকি 2 ম্যাচ জিতলে আতলেতিকোই হবে চ্যাম্পিয়ন। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। জর্জিনিওর হাস্যকর ভুলে 16 মিনিটে গোল হজম করে ব্লুজ, কিন্তু পুরো ম্যাচে গানারদের ডিফেন্স ভাঙতে পারেনি চেলসি। চলতি লিগে মুখোমুখি 2 ম্যাচেই চেলসিকে হারালো আর্সেনাল। গানারদের শীর্ষ 4-এর আশা শেষ। ইউরোপা লিগে জায়গা করে নেওয়া লক্ষ্য তাদের। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে